পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক, অর্থাৎ ফেব্রুয়ারি 2022-এর নতুন করে আবার মডেল একটি টাস্ক দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয় নিয়ে। এই একটা ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা সমস্ত বিষয়টি যেহেতু আলোচনা করব, ভিডিওটি একটু বড় হবে, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে প্রশ্নগুলো দেখাবো, তারপর উত্তরগুলো দেখাবো। ওকে, প্রথমে দেখো তৃতীয় শ্রেণীর বাংলা পূর্ণমান 15 মার্কের জন্য দেওয়া হয়েছে। একের দাগে দেখো টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে। দুইয়ের দাগে দেখো 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু 1 নম্বর করে। তিনের দাগে দেখো টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু 2 নম্বর, 2 3 6। এবং 4-এ দেখো নিচের একটি প্রশ্ন দেওয়া হয়েছে, এটা হচ্ছে 3 নম্বর। এই নিয়ে টোটাল তোমাদেরকে কত মার্ক দেওয়া হয়েছে? টোটাল 15 মার্কের প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো ভালো করে খাতায় করে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতাগুলো করে বিদ্যালয়ে খুলে শিক্ষক কাছে জমা দেবে। কোনো অবস্থায় বাড়ির বাইরে বের হবে না, ঠিক আছে? এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা এখন পরপর করে দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখে নেই। একে দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, ডাক্তারবাবুর হাতে ছিল ক চশমা, খ ব্যাগ, গ বই, ঘ সুটকেস। উত্তরটা লিখবে 1-এর 1.1 দিয়ে দাগ দিয়ে লিখবে ডাক্তারবাবুর হাতে ছিল অবশ্যই খ ব্যাগ। উত্তরটা হবে খ ব্যাগ। পরের প্রশ্ন কি বলেছে? ট্রেন এসে দাঁড়িয়েছিল যে স্টেশনটিতে। ট্রেন এসে দাঁড়িয়েছিল যে স্টেশনটিতে ক শিয়ালদহ, খ মেদিনীপুর, গ কারমাটার, ঘ বেরানগর। উত্তরটা এইভাবে লিখবে 1.2 দাগ দিয়ে। ট্রেন এসে দাঁড়িয়েছিল যে স্টেশনটিতে, সেটা হলো গ কারমাটার। উত্তরটা কী হবে? গ কারমাটার। পরের প্রশ্ন, কুলি যে নামে নিজের পরিচয় দিয়েছিল ক বিদ্যাসাগর, গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, খ ঈশ্বর, ঘ ঈশ্বরচন্দ্র শর্মা। উত্তরটা অবশ্যই বুঝতে পেরেছ কি হবে না, কুলি যে নামে নিজের পরিচয় দিয়েছিল। উত্তরটা হবে ঘ ঈশ্বরচন্দ্র শর্মা। উত্তরটা হবে ঘ ঈশ্বরচন্দ্র শর্মা। ব্যাস, প্রথম 1-এর দাগের টোটাল 3টি প্রশ্ন ছিল, সব কমপ্লিট হয়ে গেল। পরের প্রশ্ন এবার 2-এর দাগের কি বলেছে? নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন কেন? উত্তর এইভাবে লিখবে না, নিজের হাতের নিজের কাজ। গল্পে ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন কারণ তার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ করেছিল। তার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ করেছিল, এই জন্য কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিয়েছিল। ঠিক আছে, তাহলে 2-এর 2.1-এর উত্তরটা সুন্দর করে এইভাবে লিখবে। চলে যাই পরের প্রশ্ন কি বলেছে? কুলি ডাক্তারবাবুর ব্যাগ কোথায় পৌঁছে দিয়েছিল? উত্তর কীভাবে লিখবে দেখো। নিজের হাতের নিজের কাজ গল্পে কুলি ডাক্তারবাবুর ব্যাগ স্টেশনের বাইরে অপেক্ষায় থাকা পালকিতে তুলে দিয়েছিল। বুঝতে পেরেছো? তাহলে 2.2-এর উত্তরটা এইভাবে লিখবে। 2.3-এর উত্তরে কী দেখো, প্রশ্নটা কী দেখো? তিনি প্রতিজ্ঞা করলেন। ডাক্তারবাবু কি প্রতিজ্ঞা করলেন? দেখো উত্তরটা এইভাবে লিখবে। নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হবেন না। বুঝতে পেরেছো? তাহলে এই কথাটা তিনি প্রতিজ্ঞা করলেন। তাহলে 2-এর 2.3-এর উত্তরটা এইভাবে লিখবে। তাহলে 2 থেকে যে 3টি প্রশ্ন চলে গেলো আমরা কমপ্লিট করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো তুমি। এরপরে দেখো 3-এর দাগের প্রশ্ন দেখো কি বলেছে না, নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। কি বলেছে দেখো, একটি ট্রেন এসে দাঁড়ালো, এরপর কি দেখা গেল? উত্তর এইভাবে লিখবে। নিজের হাতে নিজের কাজ গল্পে ট্রেন এসে দাঁড়ানোর পর ট্রেন থেকে এক বাঙালি ডাক্তার হাতে একটি ব্যাগ নিয়ে নামলেন। তার নিজের ব্যাগ বইতে লজ্জা বোধ করায় তাকে কুলি কুলি বলে চিৎকার শুরু করতে দেখা যায়। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে প্রশ্নটার উত্তর এইভাবে লিখবে। ওকে, চলে যাই পরের প্রশ্ন কি বলল? কুলি বলল পয়সা লাগবে না, কেন সে কথা বলেছিল? উত্তর কীভাবে লিখবে দেখো। নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবু নিজের ব্যাগ নিয়ে অসুবিধায় পড়েছিলেন, তাই কুলি ঈশ্বরচন্দ্র শর্মা তাকে শুধুমাত্র সাহায্য করেছিলেন, সেই কারণে তিনি পয়সা নিলেন না। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন,
তার চমকে ওঠার কারণ কি? উত্তর কী লিখবে দেখো, নিজের হাতে নিজের কাজ গল্পে যে কুলির কথা বলা হয়েছে সেই কুলির নাম বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র এর, তাই তার নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠেছিলেন। বুঝতে পেরেছো? তারা তিনের যে 3টি প্রশ্ন ছিল এই প্রশ্নের উত্তরকে সুন্দর করে এইভাবে লিখবে। এবার চলে যায় শেষ প্রশ্ন 4 দাগের। কী বলছে দেখো, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো, ডাক্তারবাবু কিভাবে উচিত শিক্ষা লাভ করলেন, এইভাবে উত্তর লিখবে। নিজের হাতে নিজের কাজ গল্পে এক ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে নিজের ব্যাগ নিজে বইতে অসম্মান বোধ করলে এক কুলিকে ডাকেন। কুলিটি তার ব্যাগ পালকিতে তুলে দেওয়ার পর যখন ডাক্তারের কাছ থেকে পয়সা নিতে অস্বীকার করে তখন ডাক্তারবাবু জানতে পারেন কুলিটির নাম ঈশ্বরচন্দ্র শর্মা। তিনি যখন জানান শুধুমাত্র ডাক্তারবাবুকে সাহায্য করার জন্যই ব্যাগটি তুলেছিলেন, সেই কথা শুনে ডাক্তারবাবু লজ্জিত হয়ে ক্ষমা চান এবং তার উচিত শিক্ষা লাভ করেন। বুঝতে পেরেছো? তাহলে এই ছিল টোটাল তোমাদের যে টোটাল বাংলা প্রশ্ন ছিল, এই বাংলা প্রশ্নটা ছিল। এই প্রশ্নের উত্তর তোমাদেরকে সুন্দর করে বলে দিলাম। আশা করি তুমি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব পরের প্রশ্ন ইংরেজি। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 3 ইংলিশ, ফুল মার্ক 15। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আমরা এখন করব। প্রথম প্রশ্নটা কী বলেছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। প্রথমে এই প্যাসেজটা তুমি ভালো করে পড়বে, তারপর এই প্রশ্ন দিয়ে এর কিছুগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো পড়বে। অ্যাক্টিভিটি 1-এ 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, 1 নম্বর করে, 3 নম্বর। তারপরে অ্যাক্টিভিটি 2-তে দেখো ট্রু ফলস করতে বলা হয়েছে স্টেটমেন্ট, রাইট এ ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সে। এই বক্সের মধ্যে ট্রু হলে টি লিখবো, ফলস হলে এফ লিখবো। এগুলোও কিন্তু 1 নম্বর করে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3 কী দেওয়া আছে, রাইট দ্য নেমস অফ দ্য বেবিজ অফ দ্য ফলোয়িং অ্যানিম্যালস। ঠিক আছে, এটার জন্য 2 নম্বর করে। আর তারপর অ্যাক্টিভিটি 4-এ রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এ কাউ। ঠিক আছে, গরু সম্বন্ধে 4টি সেন্টেন্স লিখতে বলা হয়েছে, এটার জন্য 4 মার্ক দেওয়া হয়েছে। এই হচ্ছে টোটাল ইংরেজি টোটাল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখন দেখে নেব। ঠিক আছে, চলো উত্তরটা দেখে নেওয়া যাক। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ফেব্রুয়ারি 2022 ক্লাস 3 ইংরেজি। দেখো প্রথমে কি বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। প্রথমে এই প্যাসেজটা পড়বো, তারপর কিছু প্রশ্নের উত্তরগুলো দেবো। কি বলেছে একটু দেখে নাও। অ্যানিম্যালস লাইক কাউজ, গোটস, শিপস অ্যান্ড হর্সেস ইট গ্রাসেস অ্যান্ড প্ল্যান্টস। ডগস ইট মিট, ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড। ক্যাটস ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক। অল অ্যানিম্যালস ড্রিঙ্ক ওয়াটার। We call a baby dog a puppy. The baby cat is called kitten. A calf is the baby of a cow and a colt is the baby of a horse. The baby sheep is called a lamb while the baby goat is called a kite. The baby duck is called a duckling and the baby hen is called a chick. The sound of the animals are various as well. Dogs bark, cat mew, cows meow, sheep bleat, donkeys bray, and horses neigh. All those animals are different in nature, but they are our friends. ঠিক আছে, এটা ভালো করে পড়লে এরপর কী করে ভালো করে পড়বে সুন্দর করে। এবার অ্যাক্টিভিটি 1-এ যেটা বলা হয়েছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এতে হচ্ছে অল অ্যানিম্যালস ড্যাশ, কী হবে, অল অ্যানিম্যালস ড্রিঙ্ক ওয়াটার, সমস্ত পশুরাই জল খায়। ঠিক আছে, ড্রিঙ্কিং ওয়াটার, উত্তরটা লিখবে ড্রিঙ্ক ওয়াটার। পরের প্রশ্ন, দি বেবি ক্যাট ইজ ড্যাশ, কী লিখবে, কল্ড এ কিটেন, KITTEN। দি বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন। পরের প্রশ্ন, অল দিস আর অ্যানিম্যালস আর ড্যাশ, এটা কী হবে, ডিফারেন্ট ইন নেচার, ডিফারেন্ট ইন নেচার। অল দিস আর অ্যানিম্যালস আর ডিফারেন্ট ইন নেচার। এবার অ্যাক্টিভিটি 2-তে কী বলেছে দেখো, রাইট টি, অর্থাৎ ট্রু হলে টি লিখতে বলা হয়েছে বড় হাতের টি, এবং মিথ্যা হলে ফলস লিখতে বলা হয়েছে স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। দেখো কাউ ইট গ্রেস, কী হয়েছে, কাউ ইট গ্রেস, এটা কী হবে, ট্রু হবে, সত্য। এখানে লিখবে ট্রি, বড় হাতে ট্রি। তারপর বিটা বলেছে অল অ্যানিম্যালস মেক সেম সাউন্ড, না সব পশু একই সাউন্ড করে না, শব্দ করে না, তাহলে এখানে হবে ফলস হবে, এখানে লিখবে ইংরেজিতে বড় হাতের এফ। তারপর দেখো এ বেবি হেন ইজ কল কিট, না এটাও ফলস, এই জন্য লিখবে বড় হাতের এফ। ডগস মাউ, ডগস মাউ করে কি না, এটা তো কি হবে না, ডগস মাউ হবে না, ক্যাট হবে, তাহলে এখানে ফলস এফ লিখবে, ব্যাস।
এবারে অ্যাক্টিভিটি 3 কী বলেছে, রাইট দ্য নেমস অফ দ্য বেবিজ অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস। ক্যাট, ক্যাটকে কী হয়, কিটেন, মানে এদের মানে ক্যাটের কী হবে, নেমস অফ দ্য বেবিজ, এর বাচ্চাকে কী বলা হয়, কিটেন, KITTEN, কিটেন। তারপর শিপের কী বাচ্চা কী হয়, ল্যাম্প, LAMP, ল্যাম্প। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 3তে যা ছিল এগুলো হয়ে গেল। এবারে অ্যাক্টিভিটি 4-এ কী বলেছে, অ্যাক্টিভিটি 4-এ রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এ কাউ সম্বন্ধে লিখতে বলা হয়েছে। 1 নম্বর লিখবে কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। 2 নম্বর লিখবে কাউজ ইট গ্রেসেস অ্যান্ড প্ল্যান্টস। 3 নম্বর লিখবে দে গিভস আস্ক মিল্ক। 4 নম্বর লিখবে ইট হ্যাজ 2 হর্নস। ঠিক আছে, ব্যাস এই টোটাল তোমাদের ইংরেজি টোটাল যে প্রশ্ন ছিল এই প্রশ্নের উত্তর সুন্দর করে এইভাবে লিখে দেওয়া হলো, কোনো সমস্যা নেই। ওকে, ব্যাস এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন কী আছে একটু দেখে নেব। দেখো পরের প্রশ্নতে আমরা দেখে নেব আমাদের পরিবেশ, আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3য় শ্রেণীর আমাদের পরিবেশ, 15 মার্কের। এই প্রশ্নের উত্তর আমরা সুন্দর করে করবো এখন। দেখো একে কী বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ ডান স্তম্ভ এখানে দেওয়া টোটাল প্রশ্ন দেওয়া হয়েছে, টোটাল 3টি প্রশ্ন, এগুলো 1 নম্বর করে দেওয়া হয়েছে। 2-এর দিকে দেখো একটি বাক্যে উত্তর দাও, এখানে টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে। 3-এর দিকে দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও, ওখানে টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো 2 মার্ক করে। আর 4-এর দিকে দেখো একটি প্রশ্ন দেওয়া হয়েছে 3 নম্বর করে, 3 নম্বর করে একটাই প্রশ্ন 3 নম্বর। এই টোটাল তোমাদের প্রশ্ন। এখানেও বলা হয় ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয়ে খুললে শিক্ষক কাছে জমা দেবে, কোনো অবস্থায় বাড়ির বাইরে বেরোবে না। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা এখন দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। মডেল টাস্ক পার্ট 3 ফেব্রুয়ারি 2002 ক্লাস 3 আমাদের পরিবেশ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে কী কী আছে, পেঁয়াজ, কাঁচকলা আর ফুলকপি, আর এদিকে আছে কুঁড়ি, কাণ্ড, রক্তপ্লতা, বীজ। কোনটা হবে উত্তরটা, খুব সোজা উত্তর আমি করে দিয়েছি। দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ এভাবে লিখবে, পেঁয়াজ, পেঁয়াজের কি না এটাকে বলে কাণ্ড, এটা পেঁয়াজটা এটা কি না কাণ্ড, হচ্ছে কাণ্ড। কাঁচকলা, কাঁচকলা কী কাজ করে না রক্তপ্লতা, উত্তর লিখবে রক্তপ্লতা। আর ফুলকপি, ফুলকপিটা কি না কতে কুঁড়ি, বীজটা কিছু হবে না, এখানেও কিছু হবে না, এই জন্য বীজটা নিচে রেখে দিলাম। তাহলে পেঁয়াজের সোজা কাণ্ড, কাঁচকলা সোজা হবে রক্তপ্লতা, আর ফুলকপি হবে কুঁড়ি। ঠিক আছে, ব্যাস এরপর পরের প্রশ্ন কী বলেছে, 2-এর দাগের একটি বাক্যে উত্তর দাও। লালার প্রধান কাজ কি, লালার প্রধান কাজটা কি, উত্তর এইভাবে লিখবে, লালার প্রধান কাজ হলো লালা খাবারের সাথে মিশে খাবারকে নরম করে তুলে হজমে সহায়তা করে। বুঝতে পেরেছো, তা লালার প্রধান কাজটা হচ্ছে এইটাই। পরের প্রশ্ন, খাদ্য কাকে বলে, উত্তর কীভাবে লিখবে, দেখো জীবের দেহে শক্তি সরবরাহ, দেহ গঠনে, জীবনকে বজায় রাখতে যেসব উপাদান গ্রহণ করে তাকে খাদ্য বলে। বুঝতে পেরেছো, তাহলে 2.2 উত্তরটা এইভাবে লিখবে। পরের প্রশ্ন, কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম লেখো। কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম লেখো, উত্তর কীভাবে লিখে দেখো, কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম হলো গাজর। গাজরকে আমরা কাঁচা অবস্থায় খেতে পারি। ঠিক আছে, তাহলে 2-এর যে প্রশ্নগুলো ছিল এগুলো হয়ে গেল। এরপর চলে আসি 3-এর দাগের। 3-এর দাগে কী বলেছি একটু দেখে নাও, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, অনেক সময় আমরা খাবার হজম করতে পারি না কেন, এই উত্তর কী লিখবে না অনেক সময় খাবার সঠিকভাবে চিবিয়ে না খাওয়ার কারণে খাবার ঠিকভাবে হজম হয় না। ঠিক আছে, তারা 3.3 উত্তর এইভাবে লিখবে। 3.2, এমন দুটি আনাজের নাম লেখো যা মাটির নিচে হয়, উত্তর কী লিখবে, আলু ও গাজর। মাটির তলায় আনাজ মানে এটা মাটির নিচেই হয়, আলু আর গাজর এটা কী হয় মাটির নিচেই হয়, উত্তর এবার লিখবে। নিম পাতা ও মোচা খাওয়ার উপকারিতা কী কী, নিম পাতা ও মোচা খাওয়ার উপকারিতাগুলো কী কী, উত্তর লিখবে নিম পাতা, নিম পাতা খেলে কী হয়, উচ্চ রক্তচাপ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর মোচায় কী হয়, মোচা খেলে মোচা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ, তাই দেহ গঠনে সাহায্য করে। মোচায় ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় এটি শিশুদের দাঁত ও হাড়ের গঠন মজবুত করে। বুঝতে পেরেছো, তাহলে 3.3-এর উত্তর এইভাবে সুন্দর করে লিখবে। এবার চলে আসি শেষ প্রশ্ন, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। ফল শরীরের জন্য খুব দরকারি, এ বিষয়ে তোমার মতামত লেখো। দেখো উত্তর এইভাবে লিখবে, ফলের উপকারিতা, নিয়মিত ফল খেলে শরীরে সহজেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফল আমাদের শরীরে বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ করতে থাকে। প্রতিটি ফলে থাকে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের খারাপ ব্যাকটেরিয়াগুলোর বিপরীতে কাজ করে থাকে। ফল কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বুঝতে পেরেছো, এই হচ্ছে টোটাল তোমাদের আমাদের পরিবেশে যে টোটাল প্রশ্ন ছিল, এই প্রশ্নের উত্তরগুলো আমরা সুন্দর করে এইভাবে লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো, তোমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার আমরা দেখে নেব আমাদের পরিবেশ হওয়ার পর আমরা দেখে নেব মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3য় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা 15 মার্কের যে দেওয়া হয়েছে স্বাস্থ্য ও শারীরশিক্ষা, এটা নিয়ে এখন দেখে নেব এই প্রশ্নগুলোর উত্তরগুলো কী কী আছে এবং এই প্রশ্নের উত্তরগুলো আমরা পরপর করে দেখে নেব।
কী কী আছে দেখো, একের দাগে বলেছে নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে টোটাল প্রশ্ন দেওয়া হয়েছে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গাজ, ঝ, উ, ট, ঠ, ড, মূর্ধন্য। এগুলো এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। প্রথমগুলো 1 নম্বর করে, তারপরে 2 নম্বর করে। এই যে টোটাল তোমাদেরকে 15 মার্কের একটা প্রশ্ন দেওয়া হয়েছে। তারপরে তোমার নাম লিখতে বলা হয়েছে, বিদ্যালয়ের নাম, ক্লাস, রোল নম্বর এবং বিভাগ লিখতে বলা হয়েছে। এগুলো তোমাদের বলা হয়েছে শিক্ষার্থীর বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো প্রশ্ন করে খাতায় করে জমা করতে হবে। চলো এগুলোর উত্তরগুলো আমরা এখন পরপর করে দেখে নিই। ঠিক আছে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 ফেব্রুয়ারি ক্লাস 3 স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। প্রথম প্রশ্ন কী আছে একটু দেখে নেওয়া যাক। একে থাকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কতে প্রতিদিন সু অভ্যাস পালন করলে কি কি সুবিধা হয়? উত্তর এইভাবে লিখবে, প্রতিদিন সু অভ্যাস পালন করলে 1 শরীর ও মন ভালো থাকবে, 2 রোগ ব্যাধি দূরে থাকবে। যেহেতু 1 নম্বর প্রশ্ন, উত্তর এইভাবে লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছ। চলো যে পরের প্রশ্ন, প্রতিদিন বাড়িতে তুমি কি কি কাজ করো তার তালিকা তৈরি করো। দেখো উত্তরটা এইভাবে লিখবে, 1 নম্বর ভোরবেলা ঘুম থেকে উঠি, 2 নম্বর যোগাসন করি, 3 নম্বর দাঁত ব্রাশ করি, 4 নম্বর পড়ালেখা করি, 5 নম্বর স্নান করি, 6 নম্বর বিদ্যালয়ে যাই, 7 নম্বর খেলাধুলা করি, 8 নম্বর রাতে সময় মতো ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, ব্যাস এইরকম। পরের প্রশ্ন, প্রতিদিন কি অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে? উত্তর কী লিখবে না, প্রতিদিন যোগাসন ও ব্যায়াম অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে উত্তরগুলো সুন্দর করে লিখবে। পরের প্রশ্ন, তুমি নিজে অনুশীলন করো এমন যে কোনো 2টি যোগাসনের নাম লেখো। আমি নিজে অনুশীলন করি এমন 2টি যোগাসনের নাম হলো 1 শলভাসন ও 2 ভুজাঙ্গাসন। তুমি তোমার মতো করে লিখবে, এখানে যে আমি লিখে দিলাম বলে এটা তা নয়, তুমি তোমার মতো যেটা মনে হয় সেটা তুমি উত্তরগুলো লিখতে পারো। স্কুলে কি কি শেখা যায়? স্কুলে কি কি শেখা যায়? উত্তর এইভাবে লিখবে, স্কুলে শেখা যায় জ্ঞান ও শৃঙ্খলা পরায়ণ হতে। ঠিক আছে, স্কুলে শেখা যায় জ্ঞান ও শৃঙ্খলা পরায়ণ হতে। পরের প্রশ্ন, কারা কারা তোমার গুরুজন তা লেখো। বয়সে বড় এবং সম্মানীয় ব্যক্তিরা আমার গুরুজন। বুঝতে পেরেছো? তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে এইভাবে সুন্দর করে লিখতে হবে নিজের করতে। কোন কোন কাজ তোমাদের নিজেদের করা উচিত তা তালিকাভুক্ত করো। কোন কোন কাজ তোমাদের নিজেদের করা উচিত তা তালিকাভুক্ত করো। উত্তর দেখো এইভাবে, আমাদের নিজেদের করা উচিত তা হলো বই গোছানো, জুতো পরিষ্কার, জামা কাপড় কাচা, এগুলো। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর এইভাবে লিখবে। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর তুমি কিন্তু তোমার মতো করে লিখবে, আমি আর লিখিনি। কেন সময়ের চেয়ে জীবন অনেক মূল্যবান বলে তুমি মনে করো তা লেখো। এই প্রশ্নের উত্তরে তুমি নিজের মতো করে লিখবে। পরের প্রশ্ন চলে আসছি, খাবার কেন ঢেকে রাখতে হয় তা লেখো। খাবার ঢেকে রাখতে হয় কারণ খাবারে মাছি বসলে নানা রকমের রোগ হয়। থুতু অতি নোংরা জিনিস, ব্যাখ্যা করো। যক্ষা, কাশি, নিউমোনিয়া এসব থুতু থেকেই ছড়ায়, তাই যেখানে সেখানে থুতু ফেললে জীবাণু ছড়ায়। বুঝতে পেরেছ? ওকে, প্রতিদিন শোয়ার আগে আমাদের কি কি করতে হবে? উত্তর এইভাবে লিখবে, প্রতিদিন শোয়ার আগে আমাদের চোখে মুখে জল দিতে হবে ও মশারি টাঙাতে হবে। পরের প্রশ্ন, খেলাধুলা করলে আমাদের কি কি উপকার হয় তা লেখো। খেলাধুলা করলে 1 স্বাস্থ্যের উন্নতি হয়, 2 মানসিক বিকাশ ঘটে, 3 জাতীয়তা বোধ গড়ে ওঠে, 4 শৃঙ্খলা বোধ তৈরি হয়, 5 একাগ্রতা বৃদ্ধি পায়, 6 শরীর ও মন ভালো থাকে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, আমাদের কি কি খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় তা তালিকাভুক্ত করো। আমাদের খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় তা হলো 1 সবুজ শাকসবজি, বিভিন্ন রকমের ফল, মাছ, মাংস, ডিম, এগুলো খাওয়া উচিত। ঠিক আছে, এই টোটাল তোমাদের প্রশ্ন ছিল স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে। এই প্রশ্নগুলোর উত্তর আমি রেডি করে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব শেষ যে প্রশ্নটা আছে গণিত প্রশ্ন। এই গণিত প্রশ্নটা পরপর করে আমরা দেখে নেব। মডেল একটা টাস্ক 3য় শ্রেণীর গণিত, এই প্রশ্নের উত্তরগুলো আমরা পরপর করে দেখে নেব। এখানেও টোটাল 15 মার্ক দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেখে নেব। চলো শুরু করা যাক। দেখো প্রথমে তোমাদের দেখো 1-এর দাগের ক খ 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক উত্তর বেছে নিয়ে লিখতে বলা হয়েছে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হয়েছে। তারপর দেখো 2-এর দাগের সত্য মিথ্যা লিখতে বলা হয়েছে, 2টো প্রশ্ন ক খ দুটো দেওয়া হয়েছে, এখানে প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হয়েছে। তারপরে 3-এ দেখো ক খ গ টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রথমটার জন্য 5, তারপরেরটার জন্য 3, তারপরের জন্য 3, 2 যুক্ত 1, এইভাবে দেওয়া হয়েছে। এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের অবশ্যই বলেছে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয়ে খুললে শিক্ষক কাছে জমা দেবে, কোনো অবস্থায় তারা বাড়ির বাইরে বেরোবে না। ঠিক আছে, ব্যাস এবার চলে যাই আমরা উত্তরগুলো দেখে নেই। চলো উত্তরগুলো শুরু করি। প্রথম প্রশ্নটা কি আছে একটু দেখে নেওয়া যাক। কি বলেছে দেখো, বল দেখে সংখ্যা দুটির যোগফল হলো। বল দেখে সংখ্যা দুটির যোগফল হলো। দেখো এদিকে বলগুলো খেয়াল করে একটু দেখো, মন দিয়ে একটু দেখো, তাহলে বুঝতে পারবে।
ওকে, দেখো এখানে দুটো আছে, এইখানে একক দশক, এদিকেও আছে একক দশক। এখানে বল কত, তাহলে একক দশক, তো দশকের ঘরে কতগুলো বল আছে, 1 2 3 4টা বল আছে। এককের ঘরে 1 2 3 4, তাহলে এখানেও 4 এখানেও 4, তাহলে সংখ্যাটা কত হলো 4 4 অর্থাৎ 44। ঠিক আছে, এখানে সংখ্যার কত হলো 44। এখানে দেখো একক দশকের এখানে কতগুলো বল আছে, 1 2 3, 3টে বল, আর এদিকে আছে 1 2 3 4 5, 5টা বল। তাহলে কতগুলো হলো 3 10 5, তাই তো 3 10 5 কি হয় 35 হয়। তাহলে আমরা এদিকে 4 10 4 44 আর এখানে 3 10 5 35, এই দুটোকে কী করতে বলেছে, যোগ করতে বলছে। বল দেখে সংখ্যা দুটি যোগ করতে বলা হয়েছে, তাহলে যোগ করি। তা যোগ করলে কত হচ্ছে, দেখো আমি যোগ করে দিয়েছি, দেখো তাহলে একক দশক লিখে নিলাম যে 4 10 4 44 আর এটা হলো 3 10 5, তাহলে 5 আর 4 যোগ করলে কত হচ্ছে 9, আর 4 আর 3 যোগ করলে হচ্ছে 4 3 যোগ করলে হচ্ছে 7, তাই তো। তাহলে কত হলো 7 9 অর্থাৎ 79, 7 9 অর্থাৎ 79 হচ্ছে। তার উত্তরটা কত হবে না বি 79। দেখো আছে তোমাদের বিতে, এই দেখো উত্তরটা হবে 79, বুঝতে পারছো, উত্তরটা হবে বি 79। তাহলে বল দেখে সংখ্যা দুটির যোগফল বের করতে পারলাম, যোগ কত পেলাম 79। আশা করি তুমি বুঝতে পেরেছো কীভাবে বল করতে হবে। এইখান থেকে বল খুঁজে নিতে হবে, এখানে 4টি বল এখানে 4টি বল, তাহলে 44 আর এখানে হচ্ছে 3টি আর এখানে 5টি হচ্ছে 35, 44-এর সঙ্গে 35 যোগ করে কত হচ্ছে 79। তাহলে একের দাগের কয়ের উত্তরটা হলো বি 79। ঠিক আছে, বুঝতে পেরেছো। ওকে, এরপর চলে আসি ক্ষয়ের দাগের। কী বলেছে, 304, 304 সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হলো। 304 সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয়। 304 সংখ্যাটি দেখো, এই সংখ্যাটা আমি এইভাবে করছি, একটু মন দিয়ে দেখো। 304 দেখতে পাচ্ছ, আমি একক দশক শতক লিখে ফেললাম, আগে এইভাবে লিখে ফেলবে, একক দশক শতক এভাবে লিখে ফেললে সংখ্যাটি কি 304, 304, তার এককের ঘরে 4, এদিকে দশকের ঘরে 0, 304। এবার কি করলাম, এককেরটাকে আমি দশকে নিয়ে যাব, এইভাবে তীর চিহ্ন দিয়ে দিলাম, এই জন্য এককের ঘরটা দশকের ঘরে নিয়ে গেলাম, আর দশকের সংখ্যাটাকে একক ঘরে নিয়ে এলাম। তাহলে কী হবে, তা এলো সংখ্যাটা তাহলে কত হবে, তাহলে আমার একক দশক শতক আবার লিখে ফেললাম, শতক কিন্তু চেঞ্জ হয়নি, তাহলে শতক হলো 3 থাকলো। তাহলে কি হলো, এককের ঘরটা দশকের ঘরে এলো, তাহলে 4টা চলে এলো দশকের ঘরে, এখানে 4 লিখলাম, আর একক আর দশকের ঘরটা এককের ঘরে এলো, অর্থাৎ 0 চলে এলো। তাহলে সংখ্যাটা কত হলো 340, বুঝতে পেরেছো। এককের ঘরটা দশকে এলো, দশকের সংখ্যাটা এককের ঘরে এলো, তাহলে কি দাঁড়ালো 340। আশা করি উত্তরটা আছে। উত্তর কোথায় আছে 340, এই দেখো ডিতে আছে। তাহলে 304 সংখ্যাটি একক এবং দশক স্থানের অঙ্ক দুটো স্থান বিনিময় করলে সংখ্যাটি হচ্ছে 340। ঠিক আছে, দুটো অঙ্ক স্থান বিনিময় করেছে দেখতে পাচ্ছ। এই অঙ্কটি এককের ঘরে অঙ্কটি দশকের ঘরে গেছে, আর দশকের ঘরে অঙ্কটি এককের ঘরে এসছে। তা 4টা সামনে চলে এলো, 0টা এখানে চলে এলো, এককের ঘরে চলে এলো, তাহলে সংখ্যাটি হলো 340। আশা করি বুঝতে পেরেছো। তাহলে একের দাগে দুটো প্রশ্ন হয়ে গেল। এরপর কি বলেছে দেখো, 2-এর দাগের সত্য এবং মিথ্যা লিখতে বলা হয়েছে। কতে বলেছে 424 সংখ্যাটি অঙ্কে লিখলে হয় 244, হয় কেন দেখি, 424। তাহলে তুমি কি করবে, একক দশক আগে লিখে ফেললে, এইভাবে লিখে ফেলবে, দেখো একক দশক শতক এইভাবে লিখে ফেললে, 424, 400 শতকের ঘরে 4 আর 24 2 4 এখানে বসিয়ে দিলে, তাহলে সংখ্যাটা কি হলো 4 2 4। কিন্তু এখানে দেখো কি বলেছে, এখানে আছে 2 4 4, তাহলে এটা কি সত্য না মিথ্যা, মিথ্যা। তাহলে অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তাহলে এইভাবে লিখে ফেললে, এইভাবে লিখে দেবে অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। বুঝতে পেরেছো, লিখবো অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই, ব্যাস। তাহলে এটা মিথ্যা হয়ে গেল। পরের প্রশ্ন খতে কি বলেছে দেখো, 99 যুক্ত 1, 99 যুক্ত 1 সংখ্যাটিকে রঙিন বল এবং কাঠি দিয়ে প্রকাশ করলে একটি শতকের কাঠির প্রয়োজন হয়। দেখো 99 যুক্ত 1 সংখ্যাটিকে যদি কোনো রঙিন বল এবং কাঠি দিয়ে প্রকাশ করলে একটি শতকের কাঠির প্রয়োজন হয়। এটা কি হবে না, এটা একেবারেই কি হবে, সত্য হবে, অর্থাৎ প্রদত্ত বিবৃতিটি সত্য। কী করে হচ্ছে জাস্ট একটু বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবে হয়তো তুমি। দেখো আমি এইভাবে একটা ঘর করে নিয়েছি, এইভাবে একটা কাঠি আর পুঁতির করে নিয়েছি। কি বলেছে এখানে, রঙিন বল এবং কাঠি দিয়ে, রঙিন বল এবং কাঠি দিয়ে প্রকাশ করলাম। দেখো রঙিন বল আমি প্রকাশ করলাম, এই রঙিন বল এগুলো সব রঙিন বল, কাঠি কি বলেছে 99। তাহলে এখানে আমি করলাম 1 2 3 4 5 6 7 8 9টা, আর এদিকেও 9 1 2 3 4 5 6 7 8 9টা, তাই এখানেও 9টি বল নিলাম, এখানেও 9টি বল নিলাম। এবার সঙ্গে কি করতে বলেছে, একটা বল আবার যোগ করতে বলেছে। মন দিয়ে একটু দেখো, একটা বলে যে এই যে দেখো আমি তীর চিহ্ন দিয়ে দিয়েছি, একটা বল আমি এখানে যদি যোগ করি, মন দিয়ে দেখো দেখি, এখানে যখন 9টা বল আছে সঙ্গে যদি আবার একটা বল দিয়ে দিই, তখন কত হবে, 9-এর সঙ্গে 1 যোগ করে কত হবে 10, 10 হওয়া মানে এককের ঘরটা 0 হয়ে গেল, অর্থাৎ এখানে আর কোনো বল থাকবে না।
তখন এখানে তো শূন্য হয়ে গেল, কিন্তু দশের শূন্য এখানে চলে এলো, তাহলে একটা কি হবে, আবার দশকের ঘরে এক চলে এলো, আবার দশকের ঘরে যখন এক চলে আসবে, এখানে তো নয় 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 তো সব তো ছিল, এখানে টোটাল কতগুলো বল আছে, 9টি বল আছে, 9-এর সঙ্গে আবার যখন একটা বল যোগ হয়ে যাবে সেটাও কি হবে, 10 হয়ে যাবে, 10 হয়ে মানে শূন্য থাকবে, আবার একটা তখন কোথায় চলে আসবে, শতকের ঘরে চলে আসবে, তখন একক দশক শতক চলে আসবে, তাই না, শতকের ঘরে চলে আসবে। এই জন্যই এখানে কোশ্চেনটা বলা হয়েছে এইভাবে যে 99 যুক্ত 1 সংখ্যাটিকে রঙিন বল এবং কাঠি দিয়ে প্রকাশ করলে একটি শতকের কাঠির প্রয়োজন, অবশ্যই শতকের কাঠির মানে 199 সঙ্গে 1 যোগ করা মানে 100 হয়ে যাচ্ছে, 100 হওয়া মানে কি হবে না, 100 মানে শতকের ঘরে 1 চলে আসছে, তাহলে একটি শতকের কাঠির তো অবশ্যই প্রয়োজন হবে। তাহলে কি লিখবে উত্তরে লিখবে অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য, এইভাবে লিখবে অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য। বুঝতে পেরেছো, অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার চলে 3 দাগের কতে কি বলেছে দেখো, চিত্রের সাহায্যে কাঠিতে পুঁতি বসিয়ে 119 সংখ্যাটিকে প্রকাশ করো। 119 সংখ্যাটিকে কাঠিতে পুঁতি বসিয়ে প্রকাশ করতে বলা হয়েছে, শুধু জাস্ট ছবি আঁকতে বলা হয়েছে কাঠি পুঁতি দিয়ে, কীভাবে আঁকবে একটু দেখো। 119 দেখো আমি করেছি, তোমাকে দেখিয়ে দিই, এই দেখো একক দশক শতক এইভাবে তুমি লিখে ফেলবে, একক দশক শতক প্রত্যেকটার জন্য 9টি করে রাখবে, 9টি করে আকার টানবে, ঠিক আছে, কাঠি দেবে। এবার বলটা দেওয়া হলো, বলটা মানে কি বলেছে, এখানে বলেছে কি বলেছে, পুঁতি দিয়ে বসিয়ে কাঠিতে পুঁতি বসাতে হবে। এবার পুঁতিটাই যে বসাচ্ছি 119 ছিল, তাহলে 119 তাহলে এখানে 1 শতকের ঘরে একটা, তাহলে এখানে রঙিন বল একটা দিলাম, দশকের ঘরে একটা মানে 119 বলেছে, 19 দশকের ঘরে 1, আর এখানে হবে 9, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এখানে 9টা, এখানে একটা, এখানে একটা, এই সংখ্যাটা তাহলে কী ছিল 119, তাহলে 119টাকে আমি এইভাবে সুন্দর করে ছবিটা এঁকে দেখালাম। আশা করি বুঝতে পারছি, যেহেতু 119 সংখ্যাটিকে প্রকাশ করতে বলেছে, তাহলে এইভাবে সুন্দর করে 3 দাগের কয়ের উত্তরটা এইভাবে সুন্দর করে ছবি এঁকে দেখিয়ে দিলে, ঠিক আছে। ওকে, ব্যাস, এরপর চলেছে পরের সংখ্যা, কী বলেছে দেখো, খতে বলেছে 430 সংখ্যাটিকে পুঁতি এবং কাঠির সাহায্যে প্রকাশ করলে প্রত্যেকটি কাঠিতে পুঁতির সংখ্যা লিখতে বলা হয়েছে। তাহলে 430 সংখ্যাটিকে পুঁতি দিয়ে কাঠির সাহায্যে প্রকাশ করি, দেখি কীভাবে করবো একটু দেখে নেওয়া যায়। দেখো 430 কী হতে হবে, একক দশক শতক মানে 430, তো 3 আর 0, তাহলে 430, তাহলে এটাকে আমরা যারা কাঠি পুঁতিতে করবো, এখানে টোটাল 9টি ঘর, এখানে 9টি ঘর, এখানে 9টি ঘর, একক দশক শতক লিখে নিলাম, প্রত্যেকটা ঘরের জন্য 9টি করে ঘর। এবার প্রথমে কাছে কথা, শতকের ঘরে হচ্ছে 4টা, তাহলে এখানে 4টা নিলাম, 1 2 3 4টা নিলাম। দশকের ঘরে কটা আছে না 3টে, তাহলে এখানে 1 2 3টা নিলাম, আর এদিকে যেহেতু শূন্য, একক ঘরে 0, তাহলে এখানে কোনো বল নিলাম না। তাহলে কি হলো না, শতকের কাঠিতে পুঁতির সংখ্যা, এই যে কাঠিতে পুঁতির সংখ্যা কতগুলো হলো, 1 2 3 4টা এখানে লিখলাম, অতএব শতকের কাঠিতে পুঁতির সংখ্যা হবে 4। আর দশকের কাঠিতে কি দেখো, দশক কতগুলো আছে, 3টে, দশকের কাঠিতে পুঁতির সংখ্যা হচ্ছে 3, আর এককের কাঠিতে কিছুই নেই, তাহলে এককের কাঠিতে পুঁতির সংখ্যা হচ্ছে 0, কিছু নেই মানে কত, 0। তাহলে এইভাবে তোমরা একটু সুন্দর করে লিখবে যে শতকের কাঠিতে পুঁতির সংখ্যা হচ্ছে 4, দশকের কাঠিতে পুঁতির সংখ্যা হচ্ছে 3, আর এককের কাঠিতে পুঁতির সংখ্যা হচ্ছে 0। এইভাবে সুন্দর করে ক্ষয় দাগের অঙ্কটা ভালো করে করবে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপর চলে আসি গয়ের দাগের, কী বলছে দেখো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কথায় এবং অঙ্কে লেখো। খুব সোজা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কথায় লিখতে বলেছে এবং অঙ্কে লিখতে বলেছে। তাহলে তোমরা নিশ্চয়ই জানো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হয় না, 3টি 9 হয়, এটা হচ্ছে অঙ্কে, তাহলে এটা এইভাবে তোমরা লিখে ফেলবে। এভাবে দেখো লিখবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি, এটা লিখবে অঙ্কে লিখে দিতে পারো, 3 অঙ্কের বৃহত্তম অঙ্কের সংখ্যাটি হলো 999, অর্থাৎ 3টে 9, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাই এটাকে যখন আমি কথায় লিখবো, কথায় লিখে কী পাবো না 999, কি তাই তো 999। ওকে, তাহলে এটা কথায় লিখলে হবে 999। ওকে, ব্যাস, এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। ভালো থাকো, সুস্থ থাকো, আর বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা বাকি বিষয়গুলো দেখে নিতে পারো। ধন্যবাদ।